বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহে রেকর্ড। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে প্রথমবারের মতো গ্যাস অনুসন্ধান শুরু। নিশ্চিত হলে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা দূর হওয়ার আশা। আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা। গত এক বছরে ৪৫ জন নিহত। ভারতের সঙ্গে টানাপোড়েন এড়াতে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর পরামর্শ। কুড়িগ্রামের ফেলানি হত্যার ৫ বছর পার হলেও ন্যায় বিচার পায়নি পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের সর্বোচ্চ শাস্তির আশায় দিন গুনছেন স্বজনরা। এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রস্তুত ময়দান, দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। সময় সংবাদে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমস্ত কিছু পানির নিচে, সমস্ত ফসল পচে গেল, তখন খাদ্যের জন্য হাহাকার। কিন্তু আমরা সাথে সাথে উদ্যোগ নিলাম। আপনারা শুনলে অবাক হবেন যে তখন একদিকে যখন আমরা বন্যা মোকাবেলা করছি, সাথে সাথে যেসব এলাকায় বন্যা ছিল না সেই সব এলাকায় বীজতলা রোপণ করা, এমনকি আমাদের প্রত্যেকটা সেনা ক্যান্টনমেন্টেও আমরা তাদেরকে বলে দিয়েছিলাম বীজতলা রোপণ করতে। এবং এই বীজতলা তৈরি করে, মানে ধানের চারা তৈরি করে হেলিকপ্টারে করে, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে হেলিকপ্টারে করে সারা বাংলাদেশে আমরা এই ধানের চারা পৌঁছে দিই এবং কিছু উপকরণ দেই। যারা ঋণ নিয়েছিল তাদের ঋণ ফেরত দেওয়া, সেটা আমরা স্থগিত করে রাখি। তাদের সুদের হার আমরা একেবারে বাতিল করে দিই এবং সব রকম সহযোগিতা দিই, যার ফলাফল দেশ পেয়েছে। বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এখানে এক একটা সরকারের কিন্তু নীতিমালার বিষয় আছে। আমরা যখন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলাম, সেই 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে বাংলাদেশ যখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমাদের তখন পার্লামেন্টে শুনতে হলো, তখন বিএনপি ছিল অপোজিশনে, তারা বলে দিল যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যায় না। অর্থাৎ বাংলাদেশের মানুষকে দারিদ্র রাখবে, বুভুক্ষ রাখবে, কঙ্কালসার রাখবে, আর ওটা দেখে দেখে বিদেশ থেকে অর্থ এনে নিজেরা আত্মসাৎ করে খাবে, এটাই ছিল তাদের নীতি। আমরাও পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা তো ভিক্ষুকের সর্দার হতে চাই না, কারণ আপনারা জানেন যে হাত পা নুলা করে বা একটা রোগা দুর্বল রেখে তাদেরকে নিয়ে ভিক্ষা করে করে, যারা এটা অনেকের পেশাই আছে যে ভিক্ষা করে টাকা নিয়ে সেইভাবে খায়। তো বাংলাদেশের এই দারিদ্র্য দেখিয়ে বাইরে থেকে খেতে হবে, এই চিন্তা আমাদের না। আমাদের চিন্তা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জনকারী দেশ, আমরা আমাদের খাদ্য উৎপাদন করব, আমরা নিজের পায়ে দাঁড়াবো, মাথা তুলে দাঁড়াবো, মাথা উঁচু করে বিশ্বসভায় চলবো, আমরা কারো কাছে হাত পেতে চলবো না। কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে, অন্যের উপর নির্ভরশীল থাকার অভিজ্ঞতা আমরা জানি। কাজেই আমরা আমাদের অর্থাৎ আওয়ামী লীগের সেই ধরনের পরিকল্পনা এবং সেইভাবেই কিন্তু আমরা আমাদের সমস্ত কাজগুলি নিয়েছি এবং যার ফলে আপনারা জানেন যে আমরা FAO কর্তৃক সেরেস পুরস্কারও পেয়েছিলাম বাংলাদেশে। আমাদের যখন প্রথম টার্মে আমরা সরকারে ছিলাম। দুর্ভাগ্য হলো যে 2021 সালে বিএনপি যখন ক্ষমতা আসলো, আবার সেই বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ, আবার হাহাকার। 2009 যখন আমরা সরকার গঠন করি, 7 বছর পরে, তখন আমরা এসে পেলাম 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। তো সেই অবস্থা থেকে কিন্তু আমরা উত্তরণ ঘটিয়েছি। আজকে আর বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ না, খাদ্যে আজকে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। শুধু যে ধান উৎপাদন আমরা বাড়িয়েছি তা না, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, ধান, মাছ, সবজি, ফল ফলালি, সব মিঠা পানির মাছ, সব কিছুতেই কিন্তু বাংলাদেশ আজকে উৎপাদন করে বিশ্বে একটা স্থান করে নিয়েছে। হয় কোথাও আমরা তৃতীয়, কোথাও চতুর্থ, কোথাও পঞ্চম, এটা বড় কথা না, কিন্তু আমরা তো আমাদের একটা অবস্থান আজকে সারা বিশ্বব্যাপী নিজেদের দাঁড় করাতে পেরেছি, যেটা হচ্ছে একটা সম্মানজনক অবস্থান।
আমাদের লক্ষ্য কি? যে বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। জাতির পিতা একটা কথা সবসময় বলতেন, যে দেশের মাটি এত উর্বর, যেখানে একটা বীজ ফেললে গাছ হয়, গাছ হলে ফল হয়, সে দেশের মানুষ কেন না খেয়ে কষ্ট পাবে? কথাটা কত বাস্তব। এত সোনার মাটি, এরকম সুন্দর মাটি, এটা পৃথিবীর খুব কম দেশেই আছে। আমি জানি পৃথিবীর বহু দেশ আছে, একটা গাছ লাগে তাদের অনেক খরচ করতে হয়, আর আমরা একটা বীজ ফেলে দিলেই গাছ হয়, সেখানে ফল হয়। কাজে আমি আমার দেশবাসীকে এই আহ্বানই জানাবো, যার যেখানে যতটুকু জমি আছে বা যার যেখানে যতটুকু সুযোগ আছে, সবটুকুই আবাদের মধ্যে নিয়ে আসা, অনাবাদির জন্য না থাকে। বৃক্ষরোপণ করেন বা তরিতরকারি করেন, ফলমূল করেন, মৎস্য চাষ করেন, পশু পাখি যা হোক চাষ করেন, যেটাই করেন সেটাই আপনার লাভ। নিজেরা অর্থের দিক থেকে লাভবান হবেন, দেশ লাভবান হবে, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে, পরনির্ভরশীলতা কমে যাবে, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারবো। আজকাল আমাদের বাড়ি থেকে খাবার কিনতে হয় না, তাতে আমার বৈদেশিক মুদ্রা বেঁচে যাচ্ছে, যা আমরা উন্নয়নের কাজে লাগাতে পারছি। আজকে পরমুখাপেক্ষী না, নিজস্ব অর্থায়নে আমরা বাজেটের 90% উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারি। বাজেট আমরা প্রায় 4 থেকে 5 গুণ বৃদ্ধি করতে পেরেছি। আজকে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা যে কৃষি পুনর্বাসন এবং প্রণোদনা আমরা দিচ্ছি, পুনর্বাসন আমরা করছি, এবং আমরা অনেক সময় বিনামূল্যে বা স্বল্পমূল্যে কৃষি উপকরণ বিতরণ করে থাকি। কারণ বাংলাদেশের এক এক এলাকায় এক এক ধরনের সমস্যা, কাজে সেগুলি বিবেচনা করেই আমরা কোথাও বিনামূল্যে দিয়ে থাকি, কোথাও স্বল্পমূল্যে দিই, কিন্তু কৃষি উপকরণ কৃষকের হাতে সময় মতো যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। আমরা উৎপাদন বৃদ্ধি করছি, কিন্তু সেই সাথে সাথে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করতে হবে। আর আমাদের রপ্তানি খাতটা বৃদ্ধি করতে হবে। এই রপ্তানি খাতে আমি মনে করি আমরা দেখেছি কি 2009 যখন সরকার গঠন করলাম, সমগ্র বিশ্বব্যাপী খাদ্যাভাব, খাদ্যের মূল্য বৃদ্ধি পেল। বাংলাদেশেও কিন্তু এই প্রভাব পড়তে পারত যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসতো, সময়োচিত পদক্ষেপ না নিত, তাহলে এখানেও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারত। কিন্তু তা হয়নি, কারণ আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করলাম, সেটা বাস্তবায়ন শুরু করলাম, এবং আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করলাম। সেই থেকে একটা অভিজ্ঞতা আমাদের হলো, আর যে আমি মনে করি যে আমরা যে খাদ্য উৎপাদন করছি এবং এই উৎপাদন আমরা যত বৃদ্ধি করব, এটাকে বাজারজাতকরণের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে, রপ্তানি করার জন্য আমরা পদক্ষেপ নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে পারি। কৃষি প্রক্রিয়াজাত শিল্প আমরা গড়ে তুলে এটা কিন্তু আমরা রপ্তানি করতে পারি। এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন একটা জায়গায় যেটা শুধু বাংলাদেশ না, আমরা আমাদের আশেপাশের যে দেশগুলি, যেমন এখানে নেপাল, ভুটান আছে, বা ইন্ডিয়ার বিভিন্ন মানে প্রদেশগুলি, আমাদের আশেপাশে যারা একেবারে মানে আমাদের সঙ্গে যারা লাগোয়া যে সমস্ত প্রদেশগুলি রয়েছে, তাদেরও উৎপাদিত পণ্য সেগুলিও কিন্তু বাজারজাত করা এবং সেখানে রপ্তানি করা, সেই সুবিধাটা বাংলাদেশ কিন্তু নিতে পারে, সেই সম্ভাবনা বাংলাদেশে আছে। কাজে আমাদের যখন উৎপাদন বাড়ছে, সেই সাথে সাথে আমি আশা করি যে আমাদের মানে বিনিয়োগকারী যারা বা আমাদের দেশীয় যারা, তারা কিন্তু এই ফসলগুলি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা, এটাকে প্রক্রিয়াজাত করা, প্যাকেজ করা এবং সাথে সাথে এটাকে রপ্তানি করা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্সের প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছরের 11 মাসে বাংলাদেশে রেমিটেন্স এসেছে $1,500 কোটি ডলারেরও বেশি। আর বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে গেছেন 5,55,000 শ্রমিক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে কর্মরত বাংলাদেশিদের পাঠানো টাকা বা রেমিটেন্সের পরিমাণ তুলনামূলক বাড়ছে। কিন্তু 2013 সালের শেষ দিক থেকে গত বছরের মার্চ পর্যন্ত দেশে চরম রাজনৈতিক অস্থিরতা থাকায় রেমিটেন্স পাঠানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল বিদেশে কর্মরত বাংলাদেশিরা। তবে সেই অনিশ্চয়তা কেটে যাওয়ায় গত বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1,531 কোটি। 2014 সালে এসেছিল প্রায় $1,500 কোটি। দেশে একটা
শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ বজায় করছে, যার জন্য জনসম্পদ রপ্তানিও বেড়েছে এবং দেশের বাইরে যে সমস্ত জনগণ কাজ করছে তারাও দেশে টাকা পাঠানোর আস্থা ফিরে পেয়েছে। রেমিটেন্সের মতো রেকর্ড সৃষ্টি হয়েছে জনশক্তি রপ্তানিতেও। 2014 সালে 4,09,000 বাংলাদেশি কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে গেলেও এবার তা দাঁড়িয়েছে 5,56,000-এ। বহির্বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ভাবমূর্তি বাড়ার কারণে আমাদের বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়াটা বেড়েছে। তবে আটাপ নেতারা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি সরকারের কিছু সিদ্ধান্তহীনতার কারণে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা থেকে যাচ্ছে। এটা আরো বেশি হতো যদি আমাদের সরকারের অবস্থান কূটনৈতিক পর্যায়ে এবং বিভিন্ন রাষ্ট্রদূত পর্যায়ে যদি তাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাটা অব্যাহত থাকতো। গত বছর বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের ওমানে 1,29,000, কাতারে 1,23,000 এবং সৌদি আরবে 58,000 শ্রমিক গেছে। আর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ প্রায় $300 কোটি। এরপরে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে $250 কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা আর বিনিয়োগ মন্থরতার পরও বছর শেষে প্রবৃদ্ধি বেড়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর। বছর জুড়ে বিনিয়োগ করার পরেও মুনাফা বাড়ায় সন্তুষ্ট ব্যাংকগুলো। তবে মুনাফার এই হার যথেষ্ট নয় উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে পারলে একদিকে যেমন ব্যাংকে থাকা অলস অর্থের পরিমাণ কমবে, অন্যদিকে বাড়বে ব্যাংকগুলোর প্রবৃদ্ধিও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গেল বছরের শুরুটাই হয়েছিল রাজনৈতিক অস্থিরতা আর চরম অনিশ্চয়তা নিয়ে, যার প্রভাব পড়েছিল বিনিয়োগে। অবশ্য পরের 9 মাস স্বাভাবিক পরিস্থিতির সুবাদে ব্যবসা বাণিজ্যে যে গতি এসেছে তার প্রমাণ মিলেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফায়। বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য মতে শীর্ষ 10 মুনাফাকারী ব্যাংকের প্রথমে অবস্থান করছে ইসলামী ব্যাংক, এর পরেই রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। গেল বছরে সবগুলো ব্যাংকই মুনাফা করতে পারলেও ব্যতিক্রম বিশেষায়িত বেসিক ব্যাংক। মুনাফার বদলে 225 কোটি টাকা লোকসান করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই ব্যাংকটি। ব্যাংকগুলোর মুনাফা প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান বলেন, বছর জুড়ে বিনিয়োগ পরিস্থিতি মন্থর থাকলেও বিগত বছরগুলোর বিনিয়োগের ইতিবাচক প্রভাব পড়েছে 2015-র ব্যাংক মুনাফায়। গত বছর বিনিয়োগ না হতে পারে, আগে যে বিনিয়োগগুলো হয়েছে, আগে যে ক্যাপিটাল মেশিনারিগুলো এসছে, আগে যে শিল্প কারখানা তৈরি হয়েছে, অনেকগুলো কারখানা অনলাইন এসছে। তো সেই সব কারণে অনেকগুলো 2015 সালে অনলাইনে আসতে পেরেছে এবং প্রোডাকশনে গেছে। এই জন্য এটার কন্ট্রিবিউশন ব্যাংকেও আসে। আমি খুব সন্তুষ্ট, কারণ অ্যাবনর্মাল প্রফিট ভালো না, যেটা আগে বলেছি, সাস্টেইনেবল স্টেডি গ্রোথ খুব ভালো। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের স্প্রেড কমিয়ে ঋণের আওতা বাড়াতে পারলে নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি ব্যাংকের মুনাফাও বাড়বে। ব্যাংকিং খাত রিসেন্টলি যেটা বছরটা শেষ হলো, সেটা তারা একটু দুর্যোগের মধ্যে দিয়ে গিয়েছে বলতে হবে। যদিও মুনাফা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মুনাফা বৃদ্ধির হারটা কিন্তু অন্যান্য বছরের চাইতে ভালো নয়। ব্যাংকিং খাতের যেগুলো অনাদায়ী ঋণ, সেগুলোকে কমানোর জন্য চাপ সৃষ্টি করা এবং রাজনৈতিক আশ্রয় না দেওয়া। চলতি অর্থবছরে বাজেটে পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংকগুলোর কর্পোরেট কর কমানোর একটি ইতিবাচক প্রভাব ব্যাংকগুলোর নিট মুনাফায় পড়বে বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হলেও আশঙ্কাজনক হারে তা বেড়েই চলেছে। 5 বছরের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে গত বছর সবচেয়ে বেশি 45 জন নিহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে এই হত্যা বন্ধ করা সম্ভব। অন্যদিকে পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সীমান্তে উত্তেজনা কমানো যেতে পারে। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে ভারতের, দৈর্ঘ্যে 4096 কিলোমিটার। আর এই বিশাল সীমান্ত বুকে বড় বিষ ফোঁড়ার নাম সীমান্ত হত্যা। বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে বিএসএফ কর্তৃক 2010 সালে 74 জন, 2011 সালে 31 জন, 2012 সালে 38 জন, 2013 সালে 29 জন, 2014 সালে 33 জন এবং 2015 সালে গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি 45 জন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে সীমান্তে। সীমান্তের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকার জনগণকে নিয়ে ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও সীমান্তরক্ষী বাহিনীর আন্তঃযোগাযোগের মাধ্যমে হ্রাস করা সম্ভব সীমান্ত হত্যা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পিপলস টু পিপলস যে কানেকশন আছে, জনসংযোগ আছে, তার চলাচলের ব্যাপারে এই যে চাপ, সেই চাপটা কিভাবে মোকাবেলা করতে হবে, সেটি আমার মনে হয় একটি নতুনভাবে এটিকে চিন্তা করতে হবে। ভারতীয়রা বলে যে রাত্রেবেলা কারফিউ দিয়ে দেওয়া হোক। তো কারফিউ একটা, আমার কাছে মনে হয় যে এটা একটা নেতিবাচক প্রস্তাব। কারফিউ দিয়ে তো আপনি দুই দেশের সীমান্ত রক্ষা করতে পারবেন না।
প্রশ্ন ছিল আন্তর্জাতিক সীমান্ত নীতি ও দ্বিপক্ষীয় শান্তিকালীন সময়ের নৈতিক বিচারে এ ধরনের হত্যা কতটা যৌক্তিক। যে লোকগুলো মারা যাচ্ছে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের সীমানার ভিতরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে একে অপরকে ব্লেম করে এ সমস্যার সমাধান করা যাবে না। আমরা যত অন্য সম্পর্কের অন্যান্য যত বিষয় নিয়ে কথা বলি, সাধারণ মানুষ যদি সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সেটা যে যুক্তি দিয়ে আপনি বা যে যুক্তি দেন না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে ভালোভাবে গ্রহণ করে না এবং সেটাকে বন্ধুত্বের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবেই তারা দেখে। ৭১-এ ভারতের সহযোগিতা বাংলাদেশকে মিত্র দেশে পরিণত করে। তবে সীমান্তে রক্তপাতে এই মিত্রতা যেন তিক্ততায় পর্যবসিত না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যার ৫ বছর পার হলেও ন্যায় বিচার পায়নি তার পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের সর্বোচ্চ শাস্তির আশায় এখনো দিন গুনছেন তারা। এদিকে বিএসএফের বিশেষ আদালতে পুনঃবিচারের রায়ে অভিযুক্তকে নির্দোষ ঘোষণার পর গত বছরের আগস্টে ফেলানীর বাবা ও কলকাতার একটি মানবাধিকার সংগঠন ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য আর রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০১১ সালের ৭ জানুয়ারি ভারত থেকে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর ঝুলে থাকে প্রায় ৫ ঘন্টা। মেয়ে হারানোর সেই দুঃসহ স্মৃতি ফেলানীর স্বজনদের পাশাপাশি ভুলতে পারেননি গ্রামবাসীও। তার সাথে চলাফেরা করছি, তার কথা মনে হলে অনেক কষ্ট হয়। বিচারের কথা শুনি কিন্তু বিচার তো পাইলাম না। বিশেষ চাই, খুব বিশেষ চাই। ফেলানী হত্যার ২.৫ বছর পর ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে শুরু হয় বিচার কাজ। ১৭ দিনের মাথায় ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেন আদালত। ফেলানীর বাবা ও মা রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের আবেদন করলে শুরু হয় পুনর্বিচারের কার্যক্রম। ২০১৫ সালের ২ জুলাই পুনর্বিচারের রায়ে অমিয় ঘোষকে আবারও নির্দোষ ঘোষণা করা হয়। এরপর রায় প্রত্যাখ্যান করে ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হয়। এ অবস্থায় মেয়ে হত্যার ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা ও মা। বিচারটা এখন হবে কি না ওইটা সঠিক ওনারা আমাদেরকে এটা বলে না, খালি বলে যে বিচার হবে হবে। এই পর্যন্তই ৫টা বছর কাটিয়ে গেল। যেদিন বাইসে আছি এতদিন আমি চাইতেই থাকবো, আমি সরকারের কাছে বিচার চাইতেই থাকবো, আশা করি আমি বিচারটা পাবো। তবে আগের রায় সঠিক না হলেও এবার ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী এই পাবলিক প্রসিকিউটর। নতুন বেঞ্চ গঠন হওয়ার পরে নির্ধারিত হবে কোন আদালতে কার নেতৃত্বে বিচারটি হচ্ছে। আমি প্রত্যাশা করি নতুন বছরে প্রথমার্ধেই এই মামলাটির নিষ্পত্তি হলে উভয় রাষ্ট্রের জন্য খুবই মঙ্গলজনক হবে। ২০১৫ সালের ১৪ আগস্ট ফেলানীর বাবা ও কলকাতার মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদকের যৌথভাবে দাখিল করা রিট আবেদন গ্রহণ করেন ভারতের সুপ্রিম কোর্ট। সময় সংবাদ, কুড়িগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, কলকাতার মতো বাংলাদেশেও কেবল টিভি মেলা আয়োজনের দাবি অপারেটরদের। ডিজিটাল প্রযুক্তি প্রচলনে সুনির্দিষ্ট নীতিমালা জরুরি বলে অভিমত। আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর মধ্যে প্রস্তুত হয়ে গেছে ইজতেমার ময়দান। দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা মাঠে। আগামী ১০ জানুয়ারি রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। আর ৪ দিন বিরতি দিয়ে ২ পর্বের এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। ইজতেমা ময়দানের ১৬০ একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুরনেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সুস্পষ্টভাবে বয়ান শোনার জন্য পুরো মাঠে শব্দ প্রতিধ্বনিরোধক প্রায় ৩৫০ মাইক বসানো হয়েছে। ব্যাপক লোকের আমদানি, কিন্তু জায়গাগুলি সৌন্দর্য, কিছু কিছু জায়গা লেওয়ালিয়া এগুলি যদি সুন্দর লেভেল হতো, আরো জায়গা বাড়তো যদি, তাহলে ভালো হতো। এখানে জায়গাটা যদি বড় হবে, যত লোক বেশি আসবে তত ঈমান আমল বেশি হবে। কোন রকম বৈষয়িক লাভের আশা না করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের মেহনত করে ইজতেমা ময়দানে এরই মধ্যে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমাতে আসার পর থেকে আমার ঈমান আমল সম্বন্ধে আমার অনেকটা তরক্কি হয়েছে। হয়তো আখিরাতে আল্লাহ পাক আমাকে নাজাত দিতে পারে এইটা দিয়ে। লক্ষ লক্ষ লোকের সাথে একাত্র নামাজ পড়লে কত সওয়াব, এই সওয়াব তো আর ফজর পরে আর এত বড় জামাত আর হয় না কোরআন।
এই জন্য আসি। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। অবাধ প্রবেশ নিশ্চিত করতে তুরাগ নদে 8টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমি এই পাশ থেকে একেবারে পরিপূর্ণ ওই পাশ থেকে পর্যন্ত ঘুরে এলাম, তারপরে এই পাশেও গেছি, ওয়াচ টাওয়ার সহ র্যাব, পুলিশ বা এমনি গোয়েন্দা সংস্থা বিভিন্ন দিক থেকে পরিপূর্ণ আল্লাহর রহমতে। প্রথম পর্বে 17টি জেলার মুসল্লিরা 27টি খিত্তায় অবস্থান করবেন। এছাড়া মাঠের উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য রয়েছে আলাদা খিত্তা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, টঙ্গী। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সমীক্ষা কার্যক্রম শুরু করেছে পেট্রোবাংলা। জ্বালানি বিভাগের আশা, এই প্রকল্পের সফলতা এলে দেশের অন্য কয়লা ক্ষেত্রগুলোতেও মিথেন গ্যাস অনুসন্ধান করা হবে। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জ্বালানি বিশ্লেষকরাও আশা করছেন, এতে সফলতা আসলে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের জ্বালানি ভারসাম্যহীনতা দূর হবে। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্র থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 1960-এর দশকে জয়পুরহাটের জামালগঞ্জে উন্নতমানের বিটুমিনাস জাতীয় কয়লার অস্তিত্ব নিশ্চিত হওয়া গেলেও আর্থ কারিগরি সীমাবদ্ধতা সহ নানা জটিলতায় এতদিন কোনো কাজেই লাগানো যায়নি কয়লা ক্ষেত্রটির বিশাল সম্ভাবনাকে। কিন্তু আশার কথা হলো দীর্ঘ কয়েক যুগ পর আবারও সরব হয়ে উঠেছে জামালগঞ্জের মাটি। সম্প্রতি দীর্ঘ 16 কিলোমিটার ব্যাপ্তির ওই কয়লা ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে পেট্রোবাংলা শুরু করেছে কোল বেড মিথেন বা সিবিএম প্রকল্প, যেখানে ভূ অভ্যন্তরে 1100 মিটার গভীরতার 3টি কূপ খনন করে যাচাই করা হবে মিথেন গ্যাস প্রাপ্তির সম্ভাব্যতা। প্রত্যেকটা ওয়েলই আমি গ্যাস কন্টেন্টটা করব, তার সঙ্গে কোলের অন্যান্য কেমিক্যাল অ্যানালিসিস করব। কিছু কিছু টেস্ট আমাদের ইন্ডিয়া থেকে ল্যাবরেটরি থেকে করাতে হবে। মিড জুন মোস্ট প্রবাবলি আমাদের পুরো পিকচারটা এসে যাবে। নীতি নির্ধারক ও পেট্রোবাংলার আশা, জামালগঞ্জে সমীক্ষায় সফল হলে গ্যাস অনুসন্ধান করা হবে অন্য কয়লা ক্ষেত্রগুলোতেও। এটা সবচেয়ে বেশি গভীরতায় পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে যদি আমরা সফল হই তাহলে অন্য যেগুলির বেশি গভীরতা আমরা চেষ্টা করে দেখব। অবশ্যই এই কয়লা উত্তোলন করাটাও কঠিন ব্যাপার, কারণ অনেক নিচে, 1100 মিটারের নিচে। এইটা এই সবচেয়ে বড় একটি কোল মাইন। এখানে যে সম্ভাবনার দিকটা হলো যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেটাই আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং করে আমরা গ্যাস নিয়ে আসবো। অন্যদিকে দীর্ঘদিন পড়ে থাকা ওইসব কয়লা ক্ষেত্রে গ্যাস পাওয়া গেলে দেশের পূর্বাঞ্চলের সাথে উত্তর পশ্চিমাঞ্চলের জ্বালানি বৈষম্য কমবে বলে মত বিশ্লেষকদের। আমাদের যে কয়লাগুলো আছে যেগুলো আমরা উত্তোলন করতে পারবো না, সেইগুলো থেকে গ্যাসটা বার করে নিয়ে আসা এই প্রথম। আর দ্বিতীয়ত যে ভারসাম্যহীনতা আছে পূর্ব এবং পশ্চিমে গ্যাসের ব্যাপারে, সেটা অনেকটা মিটবে। ভূগর্ভস্থ কয়লার গায়ে লেপ্টে থাকা মিথেন গ্যাসের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে প্রাথমিক জ্বালানির নতুন উৎস তৈরি হবে বলেও আশা সংশ্লিষ্ট সবার। দেশে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বাংলাদেশকে অর্জন করতে হবে জ্বালানি ক্ষেত্রে স্বাবলম্বী একটি অবস্থান। পেট্রোবাংলা সহ জ্বালানি মন্ত্রণালয় আশা করছে দেশের কয়লা খনিগুলো থেকে যদি মিথেন গ্যাস আহরণ করা যায় তবে জ্বালানি ক্ষেত্রে উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দুয়ার। জামালগঞ্জ কয়লা ক্ষেত্র থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, জয়পুরহাট। সময় সংবাদে আরো থাকছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে পাটজাত পণ্যের বেচাকেনা। দাম নিয়ে অভিযোগ না এলেও মান নিয়ে ক্রেতাদের অসন্তোষ। মানিকগঞ্জের সিংগাইরে উৎসব মুখর পরিবেশে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সীমানা জটিলতার জন্য বন্ধ থাকার পর উচ্চ আদালতের নির্দেশে আজ নির্বাচন হচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তা জানান, সকাল থেকেই শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হন। সকাল 8টা থেকে 10টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা। এ পৌরসভায় মোট ভোটার 20,014 জন। নির্বাচনে মেয়র পদে 6 জন, সাধারণ কাউন্সিলর পদে 33 ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভালো লাগতেছে, আমাদের মনে ইচ্ছুক ভোট দেওয়ার জন্য। খুব নিরিবিলি সুস্থ ভোট হয়েছে, এখানে প্রচুর লোক ভোট দিতে আসছে এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। খুবই সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং ভোটার উপস্থিতি খুবই ভালো, বিশেষ করে নারী ভোটার উপস্থিতি খুবই ভালো। দর্শক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য 8ম জাতীয় বেতন কাঠামোতে
অসঙ্গতি দূর করার দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, আজ সারা দেশের মতো সিলেটেরও যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। আমি এখন যেখানে আছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এই বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক আজকে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন এবং এই যে কৃষি অনুষদের ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। তো এখানে আসলে মূলত সকাল 11টার সময় তাদের কর্মসূচি শুরু হয়েছে এবং তারপর থেকে একের পর এক বক্তব্য হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র যে শিক্ষকরা রয়েছেন তারা বিভিন্ন বক্তব্য রাখছেন এবং তাদের দাবিগুলো তারা তুলে ধরছেন। তো শিক্ষকরা তাদের বক্তব্যের মধ্যে যে বিষয়টি তুলে ধরছেন যে মূলত তাদের সাথে যে অষ্টম বেতন স্কেল যেটি ঘোষণা করা হয়েছে তার মাধ্যমে তাদের সাথে বৈষম্য করা হয়েছে। মূলত আমলাতন্ত্রের জন্যই এটি হচ্ছে, তারা এমনটি অভিযোগ করেছেন এবং তারা যেটি বলতে যাচ্ছেন যে বাংলাদেশের যে আমলারা রয়েছে বা যে আমলাতন্ত্র রয়েছে তারা চায় না আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে যাক বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাক, এমনটি আসলে আমরা চাই না, এজন্য তাদের সাথে বৈষম্য করা হয়েছে। তো তারা শিক্ষকরা যেটি বলছেন যে তারা 7 মাস থেকে এই আন্দোলনের সাথে আছেন এবং এখনো পর্যন্ত অর্থমন্ত্রী তাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু আগামী 10 তারিখের মধ্যে যদি তাদের দাবিগুলো না মানা হয় তবে 11 তারিখ থেকে তারা লাগাতার কর্মসূচিতে যাবেন এবং তারা ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের একটাই দাবি থাকবে, যতক্ষণ পর্যন্ত এই অষ্টম বেতন কাঠামো সংশোধন করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তো তাদের মূলত আলটিমেটামটা হচ্ছে এই 10 তারিখ পর্যন্ত এবং এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিলেটের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালিত হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে, তিনিও বলেছেন তাদের এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তো আপনাদের একটি কথা বলে রাখি যে আমি এখানে এসে যেটা দেখেছি যে স্টুডেন্ট যারা রয়েছে তারা ক্লাস না হওয়ার কারণে তারা চলে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের যতটি ফ্যাকাল্টি রয়েছে 6টি অনুষদ বিশ্ববিদ্যালয় রয়েছে আপনারা জানেন এবং সবগুলো ফ্যাকাল্টিতে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে আজকের এই অবস্থান কর্মসূচির কারণে। তো শাফিন, আমার কাছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অবস্থান কর্মসূচির এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন। দর্শক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সেখান থেকে আমাদের সহকর্মী আব্দুল আহাদ জানাচ্ছিলেন সর্বশেষ। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে পাটজাত পণ্যের বেচাকেনা। সামনের দিনগুলোতে বিক্রি বাড়ার পাশাপাশি পণ্যের সমাহার বাড়ানো হবে বলে জানালেন বিক্রেতারা। এদিকে দাম নিয়ে ক্রেতাদের সন্তুষ্টি থাকলেও মানের দিক দিয়ে কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিভিন্ন ধরনের ব্যাগ, ডায়েরি, ফটো ফ্রেম, জুতা স্যান্ডেল থেকে শুরু করে শোপিস, দোলনা আর নানা ধরনের খেলনা সবই পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলার এই স্টলগুলোতে। দর্শনার্থীরাও আসছেন পাটের তৈরি নিত্য ব্যবহার্য এসব পণ্য থেকে নিজেদের দরকার মতো পণ্যটি খুঁজে নিতে। পাটের সবকিছু আছে, দেখলাম ব্যাগ আছে, মানি ব্যাগ আছে, ওয়ালেট আছে, জুতো আছে। আমি দেখতেছি একটা সাইড ব্যাগ নেওয়া যায় কিনা। ডিজাইনগুলো সুন্দর আর পাটের ব্যাগ আমরা স্কুল, কোচিং সবকিছুতেই ইউজ করতে পারি। আমার ফ্রেন্ডও পাটের ব্যাগ ইউজ করে। এই জেনারেশনের সাথে চলার মতো ডিজাইনগুলো এখনো আসে নাই। দাম রিজনেবল আছে কিন্তু কোয়ালিটি আসতে পারেনি, ডেভেলপ করতে হবে। পাটের তৈরি পছন্দ মতো লেডিস ব্যাগের দাম 250 থেকে 400, স্কুল ব্যাগ 600 থেকে 1200, জুয়েলারি বক্স 150 থেকে 200, দোলনা 400 থেকে 2500 আর জুতা স্যান্ডেলের দাম পড়বে 250 থেকে 400 টাকা। বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা জানালেন মেলার শুরু থেকে প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। ডায়েরি, নোটবুক, ফটো ফ্রেম, ফটো অ্যালবাম, গিফট আইটেম এগুলো সেল করি। এগুলোর রেঞ্জ 150 থেকে 500 এর ভেতরেই পাবেন। ল্যাপটপ ব্যাগগুলি 2250 করে রেঞ্জ, ওয়াটারপ্রুফ, কালার গ্যারান্টি আছে। কাস্টমারের রেসপন্স মোটামুটি ভালো, নেক্সট উইক থেকে আরো ভালো হবে আশা করি। আমাদের অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে, ওগুলা আসবে। গত 2 মেলা থেকে আমরা ভালো পাচ্ছি, তো স্লিপারটা বেশি যাচ্ছে আর কি আমাদের। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের উদ্যোগে এই প্যাভিলিয়নে পাটজাত পণ্যের পসরা সাজিয়েছেন বিভিন্ন জেলার 26 জন উদ্যোক্তা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানলে সরাসরি চলে যাচ্ছে আমরা তার কাছে। শিউলি,
সাফিন, সকালের দিকে আমরা যেমনটা দেখেছিলাম যে মেলা প্রাঙ্গণ কিছুটা ফাঁকা ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে মেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলা আসতে শুরু করেছে এবং কিছুটা কেনাবেচাও শুরু হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক স্কুল শিক্ষার্থী এসেছে তাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে। এখন যেহেতু বছরের শুরুর দিকে পড়াশোনার চাপ কম, তাই তাদের তেমন ক্লাসও পুরোদমে শুরু হয়নি, তাই তারা মেলায় এসেছে বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে। এছাড়া পরিবারের সদস্যদেরকে নিয়ে অনেকে এসেছেন এবং অনেক জুটিও এসেছে। তারা একদিকে যেমন মেলায় সব ধরনের জিনিস পাওয়া যাবে, এই সারা বছরই এই মেলার জন্য অপেক্ষায় থাকে, যেহেতু এখানে দেশীয় পণ্যের পাশাপাশি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ এই মেলায় অংশ নিয়েছে, 22টির মতো দেশ। যেহেতু দেশীয় পণ্য থাকে এবং একই সাথে আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্য এখানে তাদের পণ্য নিয়ে আসে, সে কারণে ক্রেতারাও এই মেলায় আসে যে একই ছাদের নিচ থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। এবং এখানে আমরা দেখতে পেয়েছি প্রযুক্তি পণ্য থেকে শুরু করে গৃহস্থালী সামগ্রী, খেলনা, জুয়েলারি, কসমেটিক্স, ঘর সাজানোর জিনিসপত্র, খুচরা যন্ত্রাংশ এবং সব ধরনের পণ্য এক কথায় বলা যায় এই মেলায় ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের প্রসারের জন্য এই মেলায় প্রতি বছরে অংশ নেয় এবং প্রতি বছরই মেলার পরিসর বাড়ছে। এবং এবার প্রায় 555টি স্টল এই মেলায় দেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি স্টল আছে প্রায় 38টির মধ্যে প্যাভিলিয়ন, সেখানে ইরান, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং সহ আফ্রিকার বেশ কিছু দেশে অংশ নিয়েছে। এবং নারী উদ্যোক্তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের গৃহে তৈরি কুটির শিল্পজাত পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন। তো প্রথম দিকে যে ধরনের বেচাকেনা হয়ে থাকে, বিক্রেতারা বলছেন যে এবার গত বছর তুলনায় তাদের বেচাকেনা অনেকটাই ভালো এবং যত দিন যাবে তারা আশা করছেন যে বিক্রি তত বাড়বে। তবে দুপুরের চেয়ে বিকেলের দিকে বেশি ভিড় হয় এবং সন্ধ্যা পর পুরো দমে জমে উঠে মেলা এবং বলা যায় যে পুরো মেলা প্রাঙ্গণই তখন লোকে লোকারণ্য হয়ে উঠে। তবে এই মুহূর্তে এখন মেলা প্রাঙ্গণে প্রচুর দর্শনার্থী রয়েছে এবং তারা বিভিন্ন স্টল ঘুরে বেড়াচ্ছেন। একই সাথে খাবারের স্টলগুলোও যেমন ভিড় রয়েছে, গৃহস্থালী সামগ্রীর দোকানগুলোতে আমরা প্রচুর গৃহিণী দেখে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দেখেছি। তো বলা যায় যে মেলা এখন মোটামুটি অনেকটাই জমে উঠেছে এবং বেলা বাড়ার সাথে সাথে মেলা আরও বেশি লোক সমাগম হবে। সাফিন, এই ছিল আমার কাছে 21তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই মুহূর্তে সর্বশেষ তথ্য। দর্শক, হাজিরা শিউলি জানাচ্ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ অবস্থা। কলকাতার মতো বাংলাদেশেও কেবল টিভি মেলা আয়োজনের দাবি জানিয়েছেন এদেশের কেবল অপারেটররা। একই সঙ্গে কেবল টেলিভিশন প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি প্রচলনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। প্রতিদিনই উন্নত হচ্ছে কেবল টেলিভিশন প্রযুক্তি, আর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি দর্শককে আরো পরিষ্কার ও ঝকঝকে ছবি উপহার দিতে বাংলাদেশ সরকারের নেয়া কেবল টিভি ডিজিটালাইজেশনের সিদ্ধান্তের পর বাংলাদেশের কেবল অপারেটররাও ছুটছেন দেশ বিদেশের কেবল টিভি মেলায়। তারই অংশ হিসেবে এবার কলকাতার আন্তর্জাতিক কেবল টিভি মেলায়ও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন বেশ কয়েকজন কেবল অপারেটর। পুরো ইন্ডিয়াতেই ডিজিটালাইজেশন, এই ডিজিটালাইজেশন ইমপ্লিমেন্ট এখনো বাংলাদেশ হয়তো 1-2টা শহরে হয়েছে। আশা করছি বাংলাদেশও অতি দ্রুত হবে। তারই প্রযুক্তিগত দিক দেখার জন্য এবং সবাই এই সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য এসছে। ভারত সরকার কেবল টিভির প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করায় সেদেশের মানুষ সেট টপ বক্সের মাধ্যমে পরিষ্কার ও ঝকঝকে ছবি দেখতে পাচ্ছেন। অথচ বাংলাদেশে কেবল টিভির প্রচারে একই রকম সিদ্ধান্ত নেওয়া হলেও এর বাস্তবায়নে সরকার এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি। ফলে কেবল অপারেটর কিংবা দর্শক কারোই কোনো উপকার হচ্ছে না বলে অভিযোগ অনেকের। এটা ডিজিটালাইজেশন হয়ে গেলে তখন এখনকার গ্রাহকদের যে অভিযোগ, সেই অভিযোগ গ্রাহকরা করবে না এবং আমরা আমাদের ব্যবসা থেকে যে মুনাফা বলেন বা যে ব্যবসা আমাদের পাওয়া উচিত আমরা সেটা পাই না। তবে সরকারি সিদ্ধান্ত যাই থাকুক, অনেক অপারেটরই নিজ উদ্যোগে কেবল টিভি প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি সংযোজনের কাজ শুরু করেছেন। রাজশাহীতে অলরেডি আমরা ডিজিটাল শুরু করছি, সেটআপ বক্স এখনো দেওয়া শুরু করিনি, আমরা সেটআপ দিব। এখানে দেখতেছি যে ওটার সাথে ইয়ে করে কি ইকুইপমেন্টসগুলো নেওয়া যায়, সেটআপ বক্সগুলো নেওয়া যায়। 5ই জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের মেলায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় 350 কেবল অপারেটর। সময় সংবাদ, কলকাতা। ময়মনসিংহের নান্দাইলে বাসে এক কিশোরী ধর্ষণের ঘটনায় বাস চালক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষ্মীগঞ্জ বাস টার্মিনাল থেকে নরসিংদী যাওয়ার জন্য বাসে ওঠে এক কিশোরী। বাসটি নান্দাইল উপজেলার চৌরাস্তা বাস টার্মিনালে পৌঁছালে
ওই কিশোরীকে নরসিংদী পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় বাসটির চালক ও হেলপার। পরে রাতে চালক আলমগীর হোসেন মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে। এছাড়া বাস চালক আলমগীর হোসেনকে আটক করে নান্দাইল থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নির্যাতিতা কিশোরী বাদী হয়ে নান্দাইল থানায় ধর্ষণের মামলা করলে আটককৃত চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আমরা ধর্ষণ মামলা নিয়েছি এবং মূল আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। দর্শকের কাছে যাত্রায় দলটি এখন চাঁপাইনবাবগঞ্জে। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় জমান। তারা সময় সংবাদ নিয়ে তাদের ভালো ও খারাপ লাগার কথা জানান। এ সময় দ্রুত তথ্য জানানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শ দেন তারা। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সময়ের সাহসী সঠিক সংবাদ পরিবেশন করার জন্য আমি সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। সদ্যপ্রাপ্ত দেখায় এগুলো আমাদের বেশি ভালো লাগে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে ধারায় এবং ধারাবাহিক এগিয়ে যাচ্ছে সেটা আরো এগিয়ে যাবে। নিয়মিত প্রবাসের সময় যে খবরটা হয় আপনাদের রাত একটাই, এটাতে আমরা সারা দিনের কভারেজটা পাই আর কি, বিদেশের কভারেজটাও পাই। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার নিন্দা জানিয়ে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘ। এমন কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানান সংস্থার মহাসচিব বান কি মুন। উত্তর কোরিয়ার চতুর্থ দফায় সফল পরমাণু পরীক্ষা বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে চীনের সঙ্গে আলোচনায় চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার সকালে উত্তর কোরিয়া আকস্মিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর থেকে বিশ্বজুড়ে বইতে থাকে নিন্দার ঝড়। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটির এমন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলো তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায়। এরই মধ্যে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। এ অবস্থায় বুধবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ব্যাপক বিধ্বংসী এ নিষিদ্ধ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর তীব্র নিন্দা জানানো হয়। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। আমি এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এদিকে যে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষায় উস্কানিমূলক মন্তব্য করে বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ও চীন কখনোই উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেবে না। আমরা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আঞ্চলিক মিত্রদের রক্ষায় বদ্ধপরিকর। উত্তর কোরিয়া যা করেছে তা খুবই বাড়াবাড়ি। দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা চাই কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রক্ষায় ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা চালানো থেকে দেশটি বিরত থাকবে। এদিকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা ও সক্ষমতার দাবির সপক্ষে প্রমাণ পাওয়া কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা। আন্তর্জাতিক আইনে সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধের পরও 2006 সাল থেকে এ পর্যন্ত 4 বার পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। শীত মৌসুম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেলংজিয়ান প্রদেশে ছোট শহর হারবিনে শুরু হয়েছে 32তম ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল, যা চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার উৎসবের প্রতিপাদ্য রাখা হয়েছে মুক্তাখচিত তুষার মুকুট। এছাড়া ছিল দৃষ্টিনন্দন সব স্থাপনা, যা দেখতে ভিড় করেছে দেশ বিদেশের লাখ লাখ দর্শনার্থী।
রাত ঘনিয়ে আসতেই হারবিন পরিণত হয় রূপকথার আলোর সাম্রাজ্যে। আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব উপলক্ষেই এই আয়োজন। কি নেই এখানে? বিশ্বখ্যাত অট্টালিকা থেকে শুরু করে চোখে পড়বে প্রাচীন প্রাসাদ, পৌরাণিক চরিত্র, বিভিন্ন প্রাণী, এমনকি ড্রাগনের ভাস্কর্য। ভেবে অবাক হবেন, কাঁচের মতো স্বচ্ছ প্রতিটি অবয়ব নির্মাণ করা হয়েছে শুভ্র বরফ দিয়ে, যার মধ্যে বিভিন্ন রঙের লেজার এবং এলইডি বাতির প্রতিফলন সৃষ্টি করেছে এক অন্যরকম পরিবেশের। নিখুঁত কারুকাজ আর নিপুণ দক্ষতায় গড়ে তোলা এসব শক্ত কাঠামো দেখে বোঝার উপায় নেই যে সামান্য তাপে মিলিয়ে যেতে পারে ক্ষণিকের এই নগরী। আমি এখানে প্রথমবার এসেছি। বরফ দিয়ে যে এত দারুণ কিছু করা সম্ভব ভাবতেও পারিনি। অসাধারণ অভিজ্ঞতা। এই বরফ কাটতে শিল্পীরা ব্যবহার করেছেন বিশেষ সব যন্ত্র, আর একে আলোকভেদী করতে ব্যবহার করা হয়েছে বিশুদ্ধ পানি। এবারের উৎসবে আকর্ষণের কেন্দ্র ছিল 3000 বর্গমিটার জুড়ে নির্মিত 51 ফুট উঁচু প্রাসাদ, যা উচ্চতার দিকে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এছাড়া দেখা মিলবে চোখ জোড়ানো বরফের বিচিত্র লণ্ঠন। কোথাও বা চলছে বরফ শীতল পানিতে সাঁতরে বেড়ানোর প্রতিযোগিতা। চীনের এই বরফ উৎসবের গোড়াপত্তন হয়েছিল 1963 সালে। তবে 1985 সাল থেকে দেশটির জাতীয় পর্যটন সংস্থা নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন শুরু করে। সাইবেরিয়ার সবচেয়ে কাছাকাছি এই শহরে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসায় স্থাপত্যগুলো দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা সহজ হয়। এছাড়া সংহুয়া নদী বরফের চাদরে ঢেকে যাওয়ায় সেখানে স্লাইড অনেক পিচ্ছিল, আর কোথাও এমনটা চোখে পড়েনি। অনেক ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু বারবার স্লাইড করার উত্তেজনা দমিয়ে রাখতে পারছি না। 112টি ফুটবল খেলার মাঠের আয়তন জুড়ে আয়োজিত এই উৎসবে অন্তত কয়েক হাজার শিল্পী 1.5 লাখ কিউবিক মিটার তুষার ও প্রায় 2 লাখ কিউবিক মিটার বরফ ব্যবহার করে মাত্র 15 দিনে গড়ে তোলেন স্ফটিক স্বচ্ছ এ নগরী। দীর্ঘ অবসরের শীতকাল আনন্দে কাটাতে হিমশীতল ঠান্ডা উপেক্ষা করে বরফ রাজ্যে ভ্রমণে উৎসুক দর্শনার্থীদের ভিড়ের কমতি ছিল না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে খাদ্য আমদানি করে আত্মসাৎ করেছে বিএনপি জামায়াত। কৃষি স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহে রেকর্ড। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে প্রথমবারের মতো গ্যাস অনুসন্ধান শুরু। নিশ্চিত হলে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা দূর হওয়ার আশা। আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা। গত 1 বছরে 45 জন নিহত। ভারতের সঙ্গে টানাপোড়েন এড়াতে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর পরামর্শ। এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে 50তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রস্তুত ময়দান, দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া আপনার খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ে।